শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে। সেখান থেকে ইতিপূর্বে ৩ জন বন্দী মুক্তি পেয়েছেন। গত ২ দিন রাজধানীর কচুক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা। কুহেলিকার আজকের এই পর্বে আমরা আয়নাঘর নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। আপনাদের যদি আয়নাঘর সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে ভিডিও এর শেষ পর্যন্ত দেখুন। চলুন তবে শুরু করা যাক। কুহেলিকার আজকের পর্বে আপনাদের স্বাগতম। আয়নাঘর কি? বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্সি ব্যুরো সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাঘর। ধারণা করা হয় এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসঙ্গে 30 জন বন্দী রাখার সক্ষমতাও রয়েছে। আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয়। সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজ একটি প্রতিবেদনে প্রকাশ করে অভিযোগ করেন যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাঘরে গুমের শিকারদের আটক ও নির্যাতন করেছে। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে, যেখানে গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয়। প্রতিবেদনটি গুমের শিকার 2 ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিম এর অনবদ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যারা বলেছেন যে তাদের ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতর রাখা হয়েছিল। আয়নাঘর শুনতে যতটা সাদামাটা ততটাই রহস্যময়। শেখ হাসিনার আমলে তৈরি হয় এই আয়নাঘর। শেখ হাসিনার আমলে তৈরি এই আয়নাঘরে রাখা হতো গুম করে রাখা মানুষদেরকে। আলো বাতাসবিহীন একটি কক্ষ, যেখানে সারাক্ষণ ঘড়ঘড়িয়ে চলে ফ্যান। কাদের রাখা হতো এই আয়নাঘরে? শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেত্রী নিখোঁজ হয়ে গেছে। তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই। এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে এই তালিকায়। আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘর হচ্ছে গুমখানা। হাসিনার শাসন আমলে 2009 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2009 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন 402 জন মানুষ। এ তথ্যটি প্রকাশ করে ঢাকা-ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার। 2014 থেকে জুলাই 2019 সাল পর্যন্ত বাংলাদেশে 344 জন ব্যক্তি গুমের শিকার হয়। তাদের মধ্যে 40 জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়, 66 জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্যমতে 203 জন এখনও গুম অবস্থায় রয়েছেন। যারা দীর্ঘদিন গুম থাকার পর ফিরে এসেছেন, তারা গুমের ব্যাপারে মৌন অবলম্বন করেন। ধারণা করা হয় যে এসব মানুষদের গুম করে রাখা হতো সে আয়নাঘরে। আয়নাঘরে যারা বন্দী থেকেছেন তাদের মধ্যে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফুজ্জামান এবং ব্যবসায়ী আনিরুদ্ধ রায় কুমার। এছাড়াও আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াত ইসলামী নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমেদ বিন কাসেম, সাবেক সামরিক জেনারেল এবং জামায়াত ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এসব ঘটনার জন্য জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারকে নিন্দা জানায়। এ সময় গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যরা মায়ের ডাক নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেন। এখানে যাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ 2009 সাল থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের শাসন আমলে সরকারি সংস্থা কর্তৃক গুমের শিকার হয়েছে, সেই ঘটনাসমূহকে সামনে আনার জন্য এই সংগঠনের সৃষ্টি হয়। বাংলাদেশ বেসরকারি একটি সংবাদ মাধ্যম থেকে ধারণা করা হয় যে দেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু নির্যাতন ও আটক স্থান থাকতে পারে। উল্লেখ্য, শেখ হাসিনা তার বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না, আর এই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর, যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে ত্রাস ও বিভীষিকাময়। প্রতিবাদীদের কণ্ঠরোধ করার একটি উপায় ছিল আয়নাঘর। সারা দেশে ডিজিআইএফের 23টি গোপন আটক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকার মধ্যে অবস্থায়। 2024 সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর 2009 সাল থেকে তার পতন পর্যন্ত বাংলাদেশে 600টিরও বেশি গুম হওয়ার ঘটনা ঘটেছে। রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কম বন্দী মুক্তি পেয়েছেন, তবে কিছু বন্দীকে দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয়। অনেকেই আবার ইনকাউন্টারের শিকার হয়েছেন। বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে। আয়নাঘরে রাখা অনেকের দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়। তারপর তাদের লাশ সরিয়ে দেওয়া হয় সেখান থেকে।
যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না, আর যারা হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন। আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কুহেলিকার আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী অন্য কোনো এপিসোডে। এরকম আরও জ্ঞানমূলক ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।